12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজিত করেছে ইরান। ভারত আমাদের পাশে ছিল, আমরা তা চিরকাল স্মরণ করব। ইসরায়েল। ঘূর্ণিঝড় কালমেঘির তাণ্ডবে লণ্ডভণ্ড ফিলিপাইন, নিহত 58। নেপালে তুষার ধসে বিদেশি তারোহীসহ 7 জনের মৃত্যু। নির্ভুল এবং গুরুত্বপূর্ণ সব খবর সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজিত করেছে ইরান। সাম্প্রতিককালের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মাত্র 12 দিনের এক তীব্র সামরিক সংঘাতে তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সম্মিলিতভাবে পরাজিত করেছে। এই দাবির সত্যতা ও প্রভাব নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। তেহরানের সর্বোচ্চ নেতা এক বিবৃতিতে বলেছেন, এটি কেবল ইরানের সামরিক শক্তির জয় নয়, বরং সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আঞ্চলিক স্বাধীনতার জয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এর প্রধান কমান্ডার দাবি করেছেন, সীমিত সময়ের এই যুদ্ধে তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে উভয় দেশের কৌশলগত স্থাপনাগুলোতে আঘাত এনেছে। 12 দিনের এই সংঘাতের প্রথম 3 দিনেই যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি অচল করে দেওয়া সম্ভব হয়। এরপর ইসরায়েলের অভ্যন্তরে সাইবার আক্রমণ এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে এমন এক প্রতিরক্ষা ভেদ করা হয়, যা আগে অকল্পনীয় ছিল। তাদের দাবি, এই স্বল্প সময়ের সামরিক পদক্ষেপের কারণে উভয় দেশের সামরিক ও অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়েছে এবং তারা যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। তবে ওয়াশিংটন এবং তেল আবিবের পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে বলা হয়েছে, ইরানের এই বিবৃতি সম্পূর্ণভাবে বিভ্রান্তিমূলক এবং তা আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর জন্য একটি অপপ্রচার মাত্র। ইসরায়েলও দাবি করেছে, তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অক্ষুণ্ণ রেখেছে এবং সংঘাতে তারা সামান্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা পাল্টা দাবি করেছে, ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে উস্কানিমূলক কার্যকলাপের চেষ্টা করছে। এই কথিত 12 দিনের যুদ্ধ মধ্যপ্রাচ্যের ভারসাম্যে কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা বিভক্ত। এক পক্ষ মনে করছে, ইরানের এই দাবি যদি আংশিকভাবেও সত্য হয়, তবে তা আঞ্চলিক ভূ রাজনীতিতে এক নতুন মেরুকরণ সৃষ্টি করবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব নাটকীয়ভাবে কমবে এবং ইরান একটি অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হবে। অন্য পক্ষ মনে করছে, এটি অভ্যন্তরীণ জনমতকে প্রভাবিত করার জন্য ইরানের একটি কৌশল, যার সামরিক ভিত্তি দুর্বল। এদিকে এই সংঘাতের প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে অপরিশোধিত তেলের দাম আকাশ ছুঁয়েছে, যা বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক জলপথ, বিশেষত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বহু দেশের সরবরাহ শৃঙ্খল ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘাতের ফলে উদ্ভূত মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে মানবিক সাহায্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এই পুরো ঘটনাটি একটি নতুন ধরনের হাইব্রিড যুদ্ধ বা প্রচার যুদ্ধের অংশ হতে পারে, যেখানে সামরিক যুদ্ধের পাশাপাশি তথ্যযুদ্ধকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আগামী দিনগুলোতে আন্তর্জাতিক তদন্ত সাপেক্ষে এই ঘটনার প্রকৃত সত্য উন্মোচিত হতে পারে, কিন্তু আপাতত এই 12 দিনের কথিত যুদ্ধ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সামরিক ও দ্বৈতনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই উত্তেজনার পরিস্থিতিতে বিশ্বের শক্তিধর দেশগুলোর উচিত দ্রুত হস্তক্ষেপ করা এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করা। এই সংঘাতের গভীর প্রভাব ও বিশ্ব রাজনীতিতে এর ফলাফল জানতে আমাদের সাথে থাকুন। এমন গুরুত্বপূর্ণ খবর নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিপদের দিনে ভারত পাশে ছিল, আমরা তা চিরকাল মনে রাখব। ইসরায়েলের প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে সাম্প্রতিক সময়ে ভারত ইসরায়েল সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী এক জনসভায় এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেছেন, বিপদের সময় ভারত আমাদের পাশে ছিল, আমরা তা চিরকাল স্মরণ করব। প্রধানমন্ত্রীর এই বিবৃতি দুই দেশের মধ্যকার কৌশলগত বন্ধুত্ব এবং ব্যক্তিগত আস্থার গভীরতাকেই প্রকাশ করে। ঠিক কোন প্রেক্ষাপটে এই মন্তব্য করা হয়েছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের অভ্যন্তরে সাম্প্রতিক কোনো নিরাপত্তা চ্যালেঞ্জ বা আন্তর্জাতিক ফোরামে কোনো গুরুত্বপূর্ণ ভোটাভুটির সময় ভারত ইসরায়েলের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিল। এই সমর্থনকে ইসরায়েল অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ভারত শুধু একটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র নয়, বরং একটি বিশ্বস্ত কৌশলগত অংশীদার, যারা কঠিন সময়েও নিজেদের নৈতিক অবস্থান থেকে সরে আসেনি।
দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, কৃষি, প্রযুক্তি এবং জল ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতা বিদ্যমান, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক শুধু সামরিক বা অর্থনৈতিক চুক্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে জনগণের বন্ধুত্ব এবং কৌশলগত সংহতিতে রূপান্তরিত হয়েছে। এই সময়োপযোগী এবং অকুণ্ঠ সমর্থন প্রদানের মাধ্যমে ভারত যে শুধু একটি দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষা করেছে তাই নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত সর্বদা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে। তারা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এবং বন্ধুরাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় সমর্থন জানাতে প্রস্তুত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ভারত ইসরায়েল সম্পর্ক পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং আমরা এই বন্ধুত্বকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। পর্যবেক্ষকরা মনে করছেন, ইসরায়েলের এই প্রকাশ্য কৃতজ্ঞতা প্রকাশের ঘটনা দুই দেশের মধ্যে আসন্ন বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি বা প্রযুক্তি হস্তান্তরের পথ প্রশস্ত করতে পারে। বিশেষ করে ইসরায়েলি ড্রোন প্রযুক্তি এবং নজরদারি ব্যবস্থার ক্ষেত্রে ভারতের আগ্রহ দীর্ঘদিনের। এই বন্ধুত্ব দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। ভারতের জন্য ইসরায়েল উন্নত প্রযুক্তির উৎস, আর ইসরায়েলের জন্য ভারত বিশ্বের বৃহত্তম বাজার এবং জাতিসংঘে একটি গুরুত্বপূর্ণ মিত্র। এদিকে এই ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি করতে পারে বলেও অনেকে মনে করছেন। তবে ভারত তার ঐতিহ্যবাহী নিরপেক্ষ কূটনীতি বজায় রেখে চলেছে এবং একই সাথে মধ্যপ্রাচ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখছে। এই ঘটনা প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতিতে পুরনো জোট এবং সম্পর্কের সংজ্ঞা পাল্টে যাচ্ছে। কঠিন সময়ে পাশে দাঁড়ানোই বন্ধুত্বের আসল মাপকাঠি, এবং ইসরায়েলের এই কৃতজ্ঞতা প্রকাশ ভবিষ্যতে ভারত ইসরায়েল সম্পর্ককে আরও গভীর ও সুদূর প্রসারী করবে। কূটনৈতিক অঙ্গনের এমন আরও গভীর খবর ও কৌশলগত বিশ্লেষণ পেতে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডব, লণ্ডভণ্ড জনজীবন, নিহত ৫৮ জন। প্রাকৃতিক দুর্যোগের আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিলিপাইনে আঘাত হানা অতি শক্তিশালী ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশটির বিস্তীর্ণ অঞ্চল। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যা, ভূমিধস এবং জলোচ্ছ্বাসে এখন পর্যন্ত ৫৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এই ঘূর্ণিঝড় চলতি বছরের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হচ্ছে। ঘূর্ণিঝড়টি মূলত ফিলিপাইনের মূল ভূখণ্ড লুজন দ্বীপের পূর্বাঞ্চলে আছড়ে পড়ে। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২২০ কিলোমিটার। এই ভয়াবহ গতিতে ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল এবং যোগাযোগ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ক্যাগান ভ্যালি এবং বিকল অঞ্চলের উপকূলীয় গ্রামগুলো প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। বহু মানুষ এখনও নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, কালমেঘির প্রভাবে কয়েকদিনের টানা বৃষ্টিপাত হয়েছে, যার ফলে বহু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। উঁচু ভূমিগুলোতে ভূমিধসের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, যা উদ্ধার তৎপরতাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বহু প্রত্যন্ত এলাকায় এখনও ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। বিদ্যুৎ এবং জল সরবরাহ ব্যবস্থা প্রায় সম্পূর্ণ ভেঙে পড়েছে। ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল NDRRMC জানিয়েছে, প্রায় ১,৫০,০০০ মানুষকে ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনার জন্য সামরিক ও বেসামরিক বাহিনী সমন্বয় করে কাজ করছে। ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য, পানীয় জল এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থাও ফিলিপাইন সরকারকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিপাইনের এই দুর্যোগ একটি মানবিক সংকট তৈরি করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে আসা। জলবায়ু পরিবর্তনের কারণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের সংখ্যা ও তীব্রতা বাড়ছে, যা ফিলিপাইনের মতো দেশগুলোর জন্য নিয়মিত চ্যালেঞ্জ তৈরি করছে। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি সাধারণ মানুষও এগিয়ে এসেছে। ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সংগ্রহ এবং বিতরণের কাজ চলছে। তবে অবকাঠামোর ব্যাপক ক্ষতিকারণের পুনর্গঠন প্রক্রিয়া অত্যন্ত দীর্ঘ ও ব্যয়বহুল বলে মনে করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের ক্ষতিকারণের কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে এবং আন্তর্জাতিক আর্থিক সহায়তা চাওয়া হবে। বর্তমানে ঘূর্ণিঝড়টি ফিলিপাইন পেরিয়ে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
তবে এর রেখে যাওয়া ধ্বংসলীলা দেশটির জাতীয় জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। হতাহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিশ্ববাসী। প্রাকৃতিক দুর্যোগের সব খবর, সতর্কতা এবং মানবিক সহায়তার আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিন। নেপালে ভয়াবহ তুষারধসে বিদেশি পর্বতারোহী সহ 7 জনের মর্মান্তিক মৃত্যু। পর্বতারোহণের ঝুঁকি ও রোমাঞ্চকর খবর সবার আগে দেখতে সাবস্ক্রাইব করুন। নেপালের হিমালয় অঞ্চলে ট্রেকিং করতে গিয়ে ভয়াবহ তুষারধসের কবলে পড়ে বিদেশি পর্বতারোহী সহ মোট 7 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনাটি ঘটেছে বিশ্বের 10ম সর্বোচ্চ শৃঙ্গ অন্নপূর্ণা অঞ্চলে। নেপালের পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে 3 জন বিদেশি পর্বতারোহী এবং 4 জন অভিজ্ঞ নেপালি শেরপা গাইড রয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে অন্নপূর্ণা বেস ক্যাম্প ABC থেকে কিছুটা উপরে, যখন পর্বতারোহীদের একটি দল একটি সুপরিচিত রুটে তাদের যাত্রা শুরু করছিল। স্থানীয় সময় সকাল 10টার দিকে হঠাৎ করেই বিশাল আকারের তুষারখণ্ড নেমে আসে এবং পুরো এলাকা মুহূর্তের মধ্যে ঢেকে যায়। ওই দলের আরও কয়েকজন সদস্য দ্রুত পার্শ্ববর্তী একটি আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে সক্ষম হলেও 7 জন তুষারের নিচে চাপা পড়েন। নিহত বিদেশি পর্বতারোহীদের মধ্যে 2 জন জাপানি এবং 1 জন দক্ষিণ কোরিয়ার নাগরিক বলে জানা গেছে। তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং নিজ নিজ দূতাবাসকে খবর দেওয়া হয়েছে। নেপালি শেরপারা ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং বহুবার হিমালয়ের বিভিন্ন শৃঙ্গ আরোহণ করেছেন। তাদের মৃত্যু নেপালের পর্বতারোহণ শিল্পে এক গভীর শোকের ছায়া ফেলেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নেপাল সরকার এবং স্থানীয় উদ্ধারকারী দলগুলো হেলিকপ্টার যোগে উদ্ধার অভিযান শুরু করে। প্রতিকূল আবহাওয়া এবং ঘন তুষারপাতের কারণে উদ্ধার কাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। অবশেষে কয়েক ঘণ্টার চেষ্টার পর নিহতদের মৃতদেহ তুষারের নিচ থেকে উদ্ধার করা সম্ভব হয়। জীবিতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেপালের পর্বতারোহণ কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সত্ত্বেও কিছু দল উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করেছিল। সাম্প্রতিক সময় জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় অঞ্চলে তুষারধসের ঘটনা বৃদ্ধি পেয়েছে। হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি এবং বরফের ঘনত্ব কমে যাওয়ায় এমন দুর্ঘটনা ঘটছে বলে বিশেষজ্ঞদের ধারণা। এই ঘটনার পর নেপাল সরকার হিমালয়ের বিপজ্জনক রুটেগুলোতে পর্বতারোহণ এবং ট্রেকিংয়ের জন্য নতুন এবং কঠোর নিরাপত্তা নির্দেশনা জারি করার কথা ভাবছে। বিশ্বের বিভিন্ন দেশের পর্বতারোহী ও ট্রেকারদের কাছে নেপাল অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। এই দুর্ঘটনা পর্বতারোহণের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। পর্বতারোহণ সংস্থাগুলো এখন তাদের নিরাপত্তা প্রোটোকল আরও জোরদার করার কথা ভাবছে। এই পরিস্থিতিতে নেপালের পর্যটন শিল্পে সাময়িকভাবে নেতিবাচক প্রভাব পড়তে পারে। নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি নেপালের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে। এই ধরনের দুর্ঘটনা পর্বতারোহণের বিপদ এবং হিমালয়ের অপ্রত্যাশিত পরিবেশের ঝুঁকিকে আরও একবার সামনে এনে দিল। হিমালয় অঞ্চলের পর্বতারোহণ এবং বিশ্বের সব রোমাঞ্চকর খবরের নিরাপদ ও নির্ভরযোগ্য উৎস হিসাবে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন।